বাবারা এবং বাবারা কোর্টে গেলে সহজে রিলিফ পায় না। ধরুন বার্থ সার্টিফিকেটের নাম চেঞ্জ হয়ে গেছে, মানে বাবা কোনোভাবে খবর হ্যাঁ। পেয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে তো ওনারা চ্যালেঞ্জ করতে পারেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফরা করে, এবং ওয়াইফের হয়তো নিজের বাড়ি অন্য জায়গায় ছিল, অন্য স্টেটে এসেছে, ওরা কি করে অন্য স্টেটের ঠিক নিয়ে চলে গেল। এই যে চলে গেল, তাহলে বাবার একটা হিউজ ঝামেলা হলো, কারণ তখন মামলাটা করতে হচ্ছে অন্য স্টেটে, ধরুন রাজস্থানে থাকে, এরকম আছে। তো এইখান থেকে বসে রাজস্থানে লড়া, স্পেশালি যারা চাকরিজীবী তাদের পক্ষে খুব ডিফিকাল্ট। তো আমি বলবো যে দেখুন, প্রত্যেকটা নেগেটিভ, আমারও যেমন লাইফে যখন নেগেটিভিটি এসেছিল বা কোনো একটা খারাপ দিকে এসেছিল, এই খারাপ দিকটা কিন্তু ক্যান বি আ স্ট্রেংথ। এটাকে আপনাকে যদি আপনি এই জোর স্ট্রেংথ হিসেবে নিলে এটাকে ঘুরিয়ে ফেলতে পারেন এবং ঘোরানো যায়, তাহলে আপনি কিন্তু জীবনে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে পারবেন। সুইসাইডটা আমার মনে হয় না কোনো সলিউশন। এই 1000-5000 আজকালকার দিনে কস্টে কিছু হয় না, একটু বড় অ্যামাউন্টের যদি কস্ট চাপানে, আমি এবং আমার বিশ্বাস করি যদি একটা দুটো কোর্টও করে, এটা কিন্তু সব জায়গায় প্র্যাকটিসটা থেমে যায়। নমস্কার, অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বাংলা হান্টের যৌথ উদ্যোগে যে পডকাস্টটি শুরু হয়েছে, ওপেন মাইক মেন কি বাত, তার সিজন 1-এর আজকে তৃতীয় পর্ব। আজ এমন একজন মানুষকে আমাদের সঙ্গে আমরা পেয়েছি, যিনি ভারতবর্ষের এই আমি মেন্স রাইটে বলবো না, কিন্তু চাইল্ড রাইটসের যে অ্যাক্টিভিজম, তাতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন। আপনারা অনেকে হয়তো তাকে চেনেন বা অনেকে চেনেন না, আজ থেকে তাকে চিনতে শুরু করবেন। তার নাম শ্রী অরিজিৎ মিত্র। অরিজিৎদার সঙ্গে আমরা অনেক দিন ধরে কাজ করছি, আমরা তো তার কাজের সঙ্গে সম্যকভাবে পরিচিত, কিন্তু আজ আপনাদেরকেও পরিচয় করাবো, কারণ আমাদের কাছে যত সংখ্যক পুরুষ মানুষ এবং তাদের পরিবার আসেন, তাদের অধিকাংশরই কিন্তু একটাই মনোবেদনা বলতে পারেন বা সমস্যা বলতে পারেন, তারা তাদের সন্তানদের দেখতে পান না বা সন্তানদের সঙ্গে যোগাযোগ নেই, বা তাদের মায়েরা তাদের সন্তানদের নিয়ে চলে গেছেন, তাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ হয় না। সেই মনোকষ্টে বহু মানুষের ডিপ্রেশন, আমরা কিন্তু তাদেরকে আত্মহত্যাও করতে শুনেছি এরকম। কাজেই সেই যোগাযোগের একটা মাধ্যম অরিজিৎ দ্বারা, এবং অরিজিৎ দ্বারা এমন একটা কিছু করেছেন সারা ভারতবর্ষ জুড়ে, যাতে এই কাজটা হয়তো খানিকটা হলেও সহজ হয়ে উঠেছে। আজকে সেই মানুষটির সঙ্গে আপনাদের পরিচয় করাবে এবং তার কাজের সঙ্গে আপনাদের পরিচয় হবে। আর যেটা বলতে চাই যে এমন অনেক প্রশ্ন হয়তো আপনাদের মনে সারাক্ষণ ঘোরে, যেগুলোর আপনারা উত্তর পান না। আজকে যখন অরিজিৎদাকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি, সেই প্রশ্নগুলো অরিজিৎদাকে আমরা করব, যার মাধ্যমে আপনারা হয়তো আপনাদের প্রশ্নের অনেক উত্তর পাবেন। তার আগে ছোট করে একটু অরিজিৎদার সম্পর্কে জানাতে চাইবো। অরিজিৎদা কিন্তু পেশায় একজন ট্যাক্স কনসালটেন্ট, হ্যাঁ, তার বাইরে উনি একজন ফ্যামিলি লয়ের কিন্তু এক্সপার্ট এবং চাইল্ড রাইটস অ্যাক্টিভিস্ট। উনি এই যে বিভিন্ন অভিভাবকদের, মানে যাকে বলে গার্জিয়ানদের ম্যারিটাল ডিসপিউটের কারণে যে সমস্ত বাচ্চারা এই মানে অসুবিধার সম্মুখীন হন বা বাবা মায়ের থেকে আলাদা হয়ে আছেন, এবং এটা কিন্তু শুধু বাবা নয়, অনেক মায়েরাও হয়তো আছেন যাদের বাবাদের কাছে সন্তানরা রয়েছেন, যাদের বাবারা প্রভাবশালী, তাদের মায়েরা হয়তো সন্তানকে দেখতে পান না, বাবারা নিয়ে চলে গেছেন। এরকম ক্ষেত্রেও এই ব্যাপারটা কাজে লাগবে। কারণ বারবার আপনাদের যেটা মনে করাতে চাইছি, এই পডকাস্ট কিন্তু এমন নয় যে নারীদের বিরুদ্ধে কোনো কথা বলা, আমরা বারবার পুরুষ মানুষ এবং তাদের পরিবারদের তাদের আইনি সচেতনতা নিয়ে সচেতন করতে চাইছি। তো যেহেতু আমরা পুরুষ অধিকার কর্মী, সেখানে পুরুষ মানুষের কথাটা একটু বেশি আসছে, এটা বলে দিতে চাই। এবং ওনারা কলকাতা হাইকোর্টে একটা পিআইএল করেছিলেন। পিআইএল মানে জানেন তো, জনস্বার্থ মামলা যাকে বলে। তাতে ভারতবর্ষে প্রথমবার যে এই চাইল্ডের অ্যাক্সেস এবং কাস্টাডি নিয়ে একটা প্যারেন্টিং প্ল্যান সংক্রান্ত ওনারা এমন একটা বিষয় করেছিলেন, যাতে ওনাদের একটা মানে কি বলবো, যে ওনারা তাতে একটা ফল পেয়েছেন। সেই ফলটা এবং ক্যালকাটা হাইকোর্টের সেই নির্দেশিকাটা সব জায়গায় মানতেও বলা হয়েছে। এরপরে এটা নিয়ে ওনারা কর্ণাটক হাইকোর্টে গেছেন, সেখানেও কিন্তু এই ব্যাপারটার জন্য একটা নির্দেশিকা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেটা নিয়েই এখন আমরা অনেকে এগিয়ে যাচ্ছি। বিভিন্ন হাইকোর্টে বিভিন্ন লয়াররা এটা নিয়ে কাজ করছেন। আপনাদেরও জানাই, আপনারা এটা নিয়ে রেফারেন্স দিতে পারবেন। এর বাইরে অরিজিৎদার একটা আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস বহুদিনের সংস্থা, উনি তার প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং সেক্রেটারি তার। এই ট্রাস্টের ভারতবর্ষ জুড়ে অনেকগুলো শাখাও রয়েছেন, এবং সর্বোপরি যে অরিজিৎদা বহুদিন ধরে এই আন্দোলনের মধ্যে আছেন, সারা ভারতবর্ষ নাকি এটা নিয়ে চেনে। আজকে আমাদের একটা খুব বড় পাওয়া যে অরিজিৎদাকে আমরা এর মধ্যে পেয়েছি। আমরা স্বাগত জানাবো আমাদের এই পডকাস্টে। নমস্কার অরিজিৎ, খুব ভালো লাগছে যে আপনি এসছেন, এবং বহুদিনের পুরুষ মানুষ এবং তাদের পরিবারের যে একটা সমস্যা, সেটার হয়তো আজকে আমরা কয়েকটা উত্তর পাবো।
মানে অরিজিৎ দাকে হয়তো এর পরেও আরেকবার ডাকতে হবে, কারণ এত উত্তর হয়তো একদিনে নেওয়া যাবে না, কারণ আমাদের তো সময় কম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনি একটা খুব উপযুক্ত সময় এই বিষয়টা নিয়ে আলোচনায় আমাকে হ্যাঁ, ডেকেছেন। মানে আমি এরকমই একটা কারণ- পডকাস্ট আমরা করতে চেয়েছিলাম, যাতে পুরো মানে দেখুন পডকাস্ট তো সবাই করছেন, হ্যাঁ, প্রচুরই আছে, হ্যাঁ। কিন্তু এক্সক্লুসিভলি এই ঠিক। পুরুষ মানুষ তাদের অধিকার 100 এবং বার, তাদের এই 100 বাচ্চাদের বার। ব্যাপারটা, এটা নিয়ে না আমার মনে 100 হয় বার। এটা হাই টাইম একটা আলোচনা। 100 যেহেতু বার। আপনারা এরকম একটা সাফল্য 100 বার। পেয়েছেন, আমার মনে হলো যে আপনাকে নিয়ে আসাটা খুব জরুরি। তো প্রথম আমি যেটাই যাব, যেটা একটা জ্বলন্ত প্রশ্ন বা নিড অফ দ্য আওয়ার, যে বিবাহ বিচ্ছেদের মামলায় প্রায় দেখা যায় যে বাচ্চাকে নিয়ে বাবা মায়ের মধ্যে একটা টানাটানি চলে, এটা বহুদিনের অ্যাট্রিশনের যেটা অস্ত্র আর কি যাকে বলে। তো আদালতের মামলায় যে মানে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় যে স্ত্রীরাই ব্যবহার করছেন, পুরুষরা কোথাও করেন না আমি বলিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমাদের দেশে বা পৃথিবীর সব দেশে বাচ্চার উপরে মায়ের অধিকারটাই তো আগে স্থাপিত হয়, তো মানে সন্তানকে ব্যবহার করে বাবাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে দাঁড় করান। তো আপনি বা এটা নিয়ে আপনি কি বলেন, মানে আপনি যেহেতু এটা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, তাই আপনার কাছে প্রথমে এটা একটু জানতে চাইবো। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে এই বাচ্চাদের একটা অস্ত্র যেটা আপনি বলছেন, এটা ঠিকই কথা, যার জন্য সুপ্রিম কোর্টও অনেকদিন আগে বলেছে তাদের একটা রাইটে যে বাচ্চাদের পণ হিসেবে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তো এবার আপনি ঠিকই বলেছেন, এটাতে পুরুষ এবং মানে বাবা বা মার যে রেশিওটা, আমরা একটা স্টাডি করেছিলাম, তখন স্টাডিটা আমাদের খুব প্রেরিটি স্টাডি ছিল। তো সেখানে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে আমি বলছি, কারণ আমরা স্টাডিটা পশ্চিমবঙ্গে এতে করেছিলাম। তার আনুমানিক যে রেশিওটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 75-25, মানে 75% বাবারা বঞ্চিত, 25% মায়েরা বঞ্চিত, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা ঠিক আপনি যেটা বলছেন যে এটা একটা ট্রেন্ড না, এটা একটা অস্ত্র, নানা রকম আইনের প্রয়োগের সঙ্গে এটা ওরা ইউজ করে। হ্যাঁ, তো ইউজ করে মানে যারা এলিনেটিং করতে চায়, এটা একটা ভাষা আছে এলিনেটেড অ্যান্ড এলিনেটিং বলে। তো যাদের কাছে বাচ্চা থাকছে না তারা হয়ে যাচ্ছে এলিনেটেড, আর যাদের কাছে বাচ্চা কাস্টাডিতে জোর করে রাখা হচ্ছে তারা হচ্ছে এলিনেটিং। তো এই জিনিসটার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এটা কিন্তু আমি দেখছি, এটা কিন্তু শুধু বাংলা ভারতবর্ষ বলে নয়, আপনিও জানেন এটা একটা ইন্টারন্যাশনালি একটা সমস্যা, এবং ফাদার্স রাইট মুভমেন্ট সারা পৃথিবী জোড়া একটা বড় সমস্যা। যেহেতু আমি মানে বিভিন্ন পুরুষ অধিকার কর্মী সারা পৃথিবী জোড়া দেখছি, মানে এই সারা পৃথিবী জুড়ে কিন্তু অন্য যে কোনো সমস্যা থেকে এটা একটা বড় সমস্যা। তাহলে আপনার কি মনে হয় যে মানে বাবা হিসেবে যেটা পুরুষদের ভূমিকা, এটার মধ্যে কি সারা পৃথিবীতে যে সোসাইটি এবং ল মানে লিগালি কোথাও একটা বায়াসনেস কাজ করে, মানে কিছু একটা? অ্যাকচুয়ালি এটা বায়াসনেস ঠিক বলতে পারবো না, কারণ অনেক জায়গায় আছে আপনার যখন ধরুন কোনো মায়েরাও পাচ্ছে না বাচ্চাদের, তাদেরও কিন্তু কোর্ট একই টাইপের অর্ডার দিচ্ছে জেনারেলি, খুব কম বয়সের বাচ্চাদের হলে। কিন্তু এটা আমার বায়াসনেস থেকে মনে করবো একটা পারসেপশন, এটা সমাজের একটা পারসেপশন আছে, যেটা আপনি বলছিলেন যে ন্যাচারাল অ্যাফিনিটি অফ দ্য চাইল্ড টু দ্য মাদার, আর প্যারেন্টিংটা ছোটোবেলা থেকে মায়েদেরই প্রাইমারি রেসপন্সিবিলিটি। কিন্তু এখন তো পৃথিবী পাল্টে গেছে, সমাজও পাল্টে গেছে, জীবনযাপনও পাল্টে গেছে। এখন আমরা অনেক জায়গায় দেখছি অনেক বাবারা অনেক মায়েদের থেকে আরও ভালো হোলসাম প্যারেন্টিং করে। তো সুতরাং এই যে চিন্তাধারা, এই চিন্তাধারা থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে, এবং যতক্ষণ না বেরোবে এই আপনার দ্বন্দ্বটা থেকে যাবে, এবং এই অসুবিধাটা থাকবে যে বাবারা এবং বাবারা কোর্টে গেলে সহজে রিলিফ পায় না, যে জুডিশিয়ারি মাইন্ডসেটটার জন্য পায় না। তো সেটার জন্যই অ্যাকচুয়ালি এই গাইডলাইন্সটা যেটা আমরা সাহায্য করে করতে পেরেছি, সেটা অনেক হেল্প করবে। আপনারা যে গাইডলাইনটার জন্য যে কলকাতা হাইকোর্টে গেলেন, তো হঠাৎ আপনাদের এই ধরনের মানে কেন আপনারা ফিল করলেন যে এটা করা, বা ভারতের অন্য কোনো রাজ্যে কর্ণাটকে যেমন হয়েছে, মানে আপনারা কি আর কোনো রাজ্যে যাবার প্ল্যান করছেন? বা তার আগে আমি জানতে চাই যে কেন আপনাদের এটা মনে হলো, যে ফিল কেন করলেন যে এটা করা দরকার? দেখুন, এটা অনেকটা ফিল করেছিলাম, মানে আমার নিজেরও একটা সমস্যা ছিল, এখন যদিও আমি সমস্যাটা থেকে বেরিয়ে এসেছি, কিন্তু আমার পার্সোনাল প্রবলেমের জন্যে আমি যখন কোর্টে যাই তখন আমি দেখি যে এখানে কোনো একটা কনসার্টেড এফার্ট নেই যারা এই বাবাদের সাহায্য করতে পারে এই ব্যাপারটা নিয়ে। বুঝতে পেরেছেন, মানুষদের পুরুষদের ওই 498 হিসাবে অনেকে আছে, কিন্তু এই বাচ্চাদের কি করে অ্যাক্সেস পাবো বা বাচ্চাদের কি করে কাস্টাডি পাবো, এটা কোনো সংঘবদ্ধ আন্দোলন ভারতবর্ষে ছিল না। একমাত্র 2017 সালে একবার ব্যাঙ্গালোরেই হয়েছিল, কিন্তু তারপর উনি ভদ্রলোক ওনার প্রবলেম মিটে যাওয়ার পরে উনি আর ওটা নিয়ে এগোননি। তো আমি ওনার নামটা ইচ্ছে বলছি না, বাট সবাই অনেকেই জানেন ওনাকে। তো যাই হোক, সেইগুলো আমাদের মনে, যখন আমার পার্সোনাল প্রবলেমটা হলো তখন আমাদের মনে হলো যে এরকম একটা কনসার্টেড
একটা টিম চাই বা মানুষ চাই যারা মানুষকে হেল্প করবে এবং স্পেশালি বাবাদের হেল্প করবে, নইলে এই মানসিক দৃঢ়তাটা পাবে না, তাহলে তারা লড়তে পারবে না। সেই হিসেবে আমাদের আয়ুষ্মান সংস্থা তৈরি হয় এবং সেই জন্য আমরা তখন ভাবি যে দেখুন জুডিশিয়ারিতে যদি কিছু চেঞ্জ করতে হয় না, আপনাকে সিস্টেমের মধ্যেই থাকতে হবে, সিস্টেমের বাইরে গিয়ে আপনি কিছু করতে পারবেন না। তো সুতরাং আমরা দেখলাম যে জুডিশিয়াল অ্যাক্টিভিজমটা খুব দরকার। এই জুডিশিয়াল অ্যাক্টিভিজমটা আমরা কনসেন্ট্রেট করে আমরা ভাবলাম যে এরকম একটা গাইডলাইন করার দরকার। এবং এখানে একজনের কথা আমার নিশ্চয়ই বলা উচিত, নইলে এটা ভুল হবে, ডাক্তার রাতুল রয়। ওনার সঙ্গে আলোচনা করে উনি এগিয়ে আসেন এবং আমরা দুজনে যৌথভাবে এই পিআইএলটা করি। তো করার পরে আমরা এগিয়েছি। তারপর আমাদের অনেকগুলো সাজেশন আয়ুষ্মান থেকে আমরা দিয়েছিলাম, সেই সাজেশনগুলো হাইকোর্ট রুল কমিটি অ্যাকসেপ্ট করার পরে এই গাইডলাইনটা মান্যতা দিয়েছে। এবং এই গাইডলাইনটার বিশেষত্ব যেটা সেটা, এবং বাঙালি হিসেবে বলে না অনেক যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, এক্ষেত্রে কিন্তু এটাই প্রযোজ্য। কারণ এটা ভারতবর্ষে ক্যালকাটা হাইকোর্ট হচ্ছে অনলি হাইকোর্ট অ্যান্ড দ্য ফার্স্ট হাইকোর্ট যে এটাকে একটা ম্যান্ডেট দিয়েছে এবং এটাকে রুল হিসেবে তৈরি করতে বলেছে। তো সেই হিসেবে আমাদের একটা পরিতৃপ্তি এটাই আছে এবং আশা করব যে আপনাদের অনেক সংস্থায় অনেকে আছেন যারা এইসব বাচ্চাদের নিয়ে বিব্রত এবং ইন দ্য সেন্স যে বাচ্চাদের পায় না, ডিপ্রাইভড অনেকে, আপনি যেরকম বলছিলেন ঠিকই যে খুব মানসিক এতে চলে যায়। আমি বলবো যে দেখুন প্রত্যেকটা নেগেটিভ, আমারও যেমন লাইফে যখন নেগেটিভিটি এসেছিল বা কোনো একটা খারাপ দিকে এসেছিল, এই খারাপ দিকটা কিন্তু ক্যান বি আ স্ট্রেংথ। এটাকে আপনাকে যদি আপনি এই জোর স্ট্রেংথ হিসেবে নিলে এটাকে ঘুরিয়ে ফেলতে পারেন এবং ঘোরানো যায়, তাহলে আপনি কিন্তু জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন। সুইসাইডটা আমার মনে হয় না কোনো সলিউশন। এবং আপনারাও, আমি দেখেছি অনেক পডকাস্টে আপনাকেও বলতে শুনেছি এটা, যে সুইসাইডটা কোনো অপশন নয়। মানুষ হয়তো অনেকে মানসিক দৃঢ়তা পারে না, কিন্তু তারা, আমি বলবো যারা এসব অসুবিধে পড়ে তারা এবিএর সঙ্গে যোগাযোগ করা উচিত। অ্যাটলিস্ট আপনারা একটা কাউন্সেলিং পাবেন। এবং আপনাদেরও বলবো, আপনাদেরও কোনো সদস্যরা যদি শিশু সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে, আমরা সবসময় আছি। মানে যৌথভাবেই তো এগোতে হবে, একে অপরের কাজ তো একদম হয় না, সবই যৌথভাবেই করতে হয়। আচ্ছা, মানে যেহেতু আপনারা কর্ণাটকেও করেছেন, মানে আপনাদের আর কি কি প্ল্যানস আছে? মানে আপনারা কি অন্য কোনো রাজ্যে যেতে চান? আমরা এখন আরো 6টা রাজ্যে আমাদের ড্রাফট অলরেডি রেডি হয়ে গেছে এবং মার্চ মাস অবধি আমরা 3টে মাসের মধ্যে আমরা 6টা রাজ্যে আরো পিআইএল ফেলবো। এখানে কিন্তু আমি জানিয়ে রাখলাম একদম সবার সামনে যে আমরা কিন্তু থাকতে চাই আপনাদের সঙ্গে। আমরা নিশ্চয়ই, আপনারা যদি অফিশিয়ালি থাকতে পারেন, অফিশিয়ালি আমরা থাকতে চাই আপনাদের সঙ্গে, ভালো লাগবে। মানে সবার সামনে এটা ডেফিনেটলি কথা বলবো। আচ্ছা, আমাদের একটু যদি আপনি মানে আমাদের দর্শকদের জন্য বলেন যে যেই ছেলেরা এরকম বিব্রত, ওরা তাতে খুবই উপকৃত হবে, যে এটার ঠিক এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে এর মধ্যে, এবং মানে যেহেতু এটা ক্যালকাটা হাইকোর্টেই প্রথম হলো, যে ফার্স্ট একটা, মানে যেহেতু আমাদের কাছে, যেহেতু আমরা বেঙ্গল, আমাদের তো ক্যালকাটা হাইকোর্ট একটা বড় ভূমিকা পালন করছেন, তো এক্স্যাক্টলি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, যাতে ওনাদের অন্য লয়াররা হলেও তারা কথা বলতে পারেন এটা নিয়ে। দেখুন, এটা প্রথমত আমরা চেষ্টা করছি এটাকে বার অ্যাসোসিয়েশন থ্রু দিয়ে প্রত্যেকটা আইনজীবী যারা আছে পশ্চিমবঙ্গে তাদের এই হাতে এটা পেয়েই যাবে, কারণ তো ওয়েবসাইটে আছে, সবাই পাবে। কিন্তু তাদের মূল আমরা একটা পয়েন্টার্স বানাচ্ছি রেফারেন্সের হিসেবে, যেটা আমরা, কারণ এত কেউ 82 পাতা পড়তে পারবে না, সময় নেই, তো সেগুলো করবে। এখন এটা ইম্পর্টেন্ট জিনিসটা কি, প্রথমেই আমরা বলে দিচ্ছি যে এটা শুধু গাইডলাইন না, যেটা রিকমেন্ডারি। এটা এর আগে অনেক 4-5টা হাইকোর্টে একটা চাইল্ড রাইটস ফাউন্ডেশনের গাইডলাইন ছিল, কিন্তু সেটা রিকমেন্ডারি নেচার ছিল। আচ্ছা, ট্রায়াল কোর্টদের খুশি মতো তারা অ্যাপ্লাই করতে পারে, নাও করতে পারে, কিন্তু এখানে হাইকোর্ট বলে দিচ্ছে যে প্রত্যেকটা নিম্ন আদালতে এটা ম্যান্ডেটরি, হ্যাজ টু বি ফলোড। তো এই গাইডলাইনের প্যারামিটার অনুযায়ী তারা ডিসিশন নেবে, ঠিক আছে? সুতরাং এইটা আপনাদের কিন্তু যে কোনো মানুষ যদি, পুরুষ মানুষ স্পেশালি যদি কোর্টে যায়, তাহলে ট্রায়াল কোর্ট 4বার কিন্তু চিন্তা করবে এবারে যে ওনাকে কতটা আমি দেবো না কি দেবো না, ঠিক আছে? কেননা ওরা জানেই যে এটা চ্যালেঞ্জ হয়ে যাবে হাইকোর্টে, এবং হাইকোর্টে নিজের গাইডলাইনের বিরুদ্ধে তো যাবে না, সুতরাং এই অর্ডারগুলো সহজত ওভারটার্ন হয়ে যাবে। তো এবং সেইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্টেম্প্ট, যেটা আপনিও জানেন খুব ভালো করে, যে কোর্ট কোনো কারণে কন্টেম্পটে এগোতে চায় না, কারণ তারা ভাবে যে বাবা বা মাকে আমি জেল করতে পারবো না। তো আমরা এখানে গাইডলাইনে একটুখানি সরিয়ে বলেছি যে যারা কন্টেম্পচুয়ালি হ্যাবিচুয়াল কন্টেম্প্ট করছে অর্ডারগুলো, আপনাকে জেলে যেতে হবে না, কিন্তু আপনি তার একটা কম্পেনসেটরি অ্যাক্সেস দিন, খুব এক্সট্রিম কেসে আপনি কাস্টাডি ট্রান্সফার করে দিন, আর আপনি একটা প্রহিবিটিভ কস্ট চাপান।
ওই 1,000-5,000 আজকালকার দিনে কস্টে কিছু হয় না, হয় না। একটু বড় অ্যামাউন্টের যদি কস্ট চাপান, আমি এবং আমার বিশ্বাস করি যদি একটা দুটো কোর্টও করে তাহলে এটা সবাই- কিন্তু সব জায়গায় সবাই- প্র্যাকটিসটা থেমে যাবে। থেমে যাবে। আর মানে এমনি কলকাতা হাইকোর্ট মানে এই নিয়মাবলীগুলোকে মানে রুলস হিসাবে কবে থেকে চালু করতে পারেন বলে আপনার মনে দেখুন, হয়? রুলসটার একটা প্রতিক্রিয়া আছে, তখন এই প্রতিক্রিয়াটা শুরু হয়েছে, রুলস কমিটিতে মিটিং হবে, মিটিং হয়ে পরে এই গাইডলাইনটা থেকে যে রুল পয়েন্টার্সগুলো নিয়ে ওরা রুলস বানাবে, তারপর একটা 10 বেঞ্চ কোর্ট বসে, আর সেই 10 বেঞ্চের কোর্ট দিয়ে ওটাকে পাস হয়। তো আপনি যেহেতু এটা রিকমেন্ডারি করে দিয়েছে, পাস হওয়াটা ইজ জাস্ট টোকেন অফ টাইম, তবে আমার মনে হয় সেটা করতেও বছরখানেক বছর লাগবে। খানেক তো লাগে। আর এই যে ধরুন এই ডাইরেক্টিভগুলো, তো এগুলো মানে কোর্টে যে বাবারা যান হুম। তাদের মানে কিভাবে এটা হেল্প করতে পারে যে এই ছেলে মেয়ের সঙ্গে যে যোগাযোগ বা অ্যাক্সেস বা কাস্টাডি হ্যাঁ। পাওয়ার ক্ষেত্রে কিভাবে এটা হেল্প করতে পারে? সবচেয়ে বড় সুযোগ যেটা হবে সেটা হচ্ছে, আমরা দেখেছি কেউ কেসটা ফাইল করলে, কাস্টাডি কেস ফাইল করলো কি কোনো একটা অ্যাক্টের আন্ডারে ইন্টারিম অ্যাক্সেস চাইলো, তখন যেটা হয় যে ওই অবজেকশন দেব, তুমি আমায় আদার সাইডকে বললো অবজেকশন দাও, আর কোর্ট আবার একটা টাইম দিল 2-3 মাস বাদে, এই করতে করতে অন্তত 6-8 মাস কেটে যাচ্ছে। এখানে গাইডলাইন্স বলছে সেটা করা যাবে না। তো গাইডলাইন্স বলছে যে আপনি সমন যখন পাঠাবেন, সে তখনই তার 30 দিনের মধ্যে আপনাকে একটা ইন্টারিম অ্যাক্সেস ভিজিটেশন তাকে দিতেই হবে। তো সেখানে বাবারা উপকৃত হবে যে এতদিন অপেক্ষা করে এটা দিতে হবে না, এবং খুব তাড়াতাড়ি ওরা করতে পারবে। আচ্ছা, মানে তাহলে আপনার কি এটাই মনে হয় যে এই যে মানে বাচ্চার যে কাস্টাডি বলুন বা ভিজিটেশন বলুন বা অ্যাক্সেস বলুন, এই ক্ষেত্রে তাহলে এটা তো একটা গেম চেঞ্জার হয়ে ইয়েস, উঠতেই পারে? ইট ইজ ডেফিনেটলি আমাদের বিশ্বাস ইট ইজ গোয়িং টু বি আ গেম চেঞ্জার। এখন আপনি হয়তো দেখতে পাবেন না, কিন্তু বছর তিনেকের মধ্যে এটা ডেফিনেটলি সারা ভারতবর্ষে গেম চেঞ্জার। এই মানে এটা তো একটা বিরাট ব্যাপার। মানে আমি আশা করবো যারা শুনছেন এটা একটু মন দিয়ে শুনবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের এই পডকাস্টে করতে পারেন, মানে যে আর কিছু জড়িজিদ্দার কাছে যদি জানতে চান কিছু, ওগুলো অবশ্যই আপনারা জানাবেন। কারণ আমি যেটা এতদিনে বুঝেছি, আমাদের কাছে যত বাবারা আসেন বা তাদের পরিবার, তাদের কাছে এটা কিন্তু একটা মেজর ইস্যু। এবং আমি এরকম বাবাদের জানি যে যারা কিন্তু 498A বা আরও খারাপ খারাপ মামলা করা স্ত্রীদের শুধুই ফেরত নিতে চান বাচ্চার সঙ্গে একসঙ্গে থাকতে পারবেন বলে। যে আমার মনে হয় আজকের এই পডকাস্টটা হয়তো সবার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। যারা আপনারা ওপাশে আছেন তারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। এখানে একটা ইন্টারজেকশন করছি, আপনি যেহেতু 490 এর কথাটা উঠলেন, এই গাইডলাইন্সের একটা জায়গাতে আছে যে যদি কোনো ক্রিমিনাল কেস ওয়াইফ করলো হাজব্যান্ডের অ্যাগেনস্টে, ধরুন ডিবি করলো, বক্সও আজকাল খুব ইউজ হয় আপনি জানেন, এবং 498ও করলো, তাহলে এখানে একটা সাজেশন দেওয়া আছে টু কোর্ট, যে কোর্ট ওটা ভালো করে দেখে ওরা আদেশ দেবে যে তাড়াতাড়ি এটা অ্যাডজুডিকেট করতে, প্রেফারেবলি অন ডে টু ডে বেসিস, এবং এই ক্রিমিনাল কেসগুলোর জন্য কিন্তু আমার অ্যাক্সেস বা কাস্টাডি আটকাবে না। এটা বিরাট ব্যাপার একটা। আপনারা আশা করি শুনলেন অরিজিৎদা কি বলছেন। কাজে আমার মনে হয় যে আপনাদের এগুলো নিয়ে একটু এবং এই যে জিনিসটা যেটা অরিজিৎদা বলছেন ওয়েবসাইটেও আছে, আপনারা একটু প্লিজ পড়াশোনা করবেন, কারণ সেটা কিন্তু সবচেয়ে জরুরি। কারণ যেটা আপনাদের সঙ্গে আমি সবচেয়ে বড় সমস্যা বুঝি যে আপনারা খুব একটা কিছু নিয়ে পড়াশোনা করেন না। এটা অন্তত নিজেদের বাচ্চাদের স্বার্থে আপনারা একটু পড়াশোনা করবেন, কেমন? যে আমি আপনাকে একটা কথা এখানে জিজ্ঞেস করতে চাই যে যারা বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, যেসব বাবারা বা ধরুন কাস্টাডির জন্য লড়াই করছেন, মানে তাদের উদ্দেশ্যে আপনি কি একটু বলতে চাইবেন, সেটা একটু জানতে চাই। আমি একটাই বলতে চাই, যদি ইফ ইউ আর সিরিয়াস উইথ দ্য চাইল্ড, বাচ্চা যদি আপনার একটা প্রায়োরিটি থাকে, প্রথমত আপনার ভয় দূরে রাখতে হবে। আপনাকে বুঝতেই হবে যে আপনি পুরুষ মানুষ, ধরো আপনি যদি এগোন বাচ্চার দিকে, আপনার কাছে 4-5টা কেস আপনি খাবেন। হ্যাঁ, তো সেটা আপনাকে হজম করতে হবে এবং আপনাকে সাহস রাখতে হবে। এবং আমি আরেকটা যেটা প্রবলেম ফেস করি, বাচ্চা দেখতেও পাচ্ছে না, বাচ্চাদের স্কুলেও যেতে পারছে না। এটাও নিয়ে আমরা কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে আমরা কাজ করছি, হয়তো এটা নিয়েও পরবর্তীকালে আমরা একটা জনস্বার্থ মামলা করব। আমরা অনেক ডকুমেন্টেশন তৈরি করছি, কিন্তু সেখানে আমরা ওইটাই বলবো, কোনো আইন নেই যেখানে কোনো বায়োলজিক্যাল প্যারেন্ট বা বাবাকে স্কুল বলতে পারে যে আপনি আসবেন না, যে বা আপনার স্ত্রী না বললে আমি আপনাকে অ্যালাউ করতে পারছি না। এটা সমস্ত ভুল। এবং আমাদের 4-5টা মেজর স্কুলের সঙ্গে প্রচণ্ড দ্বন্দ্ব অলরেডি আছে। হ্যাঁ, এবং তারা খুব নামকরা স্কুল, আমি অবভিয়াসলি নামটা বলবো না, এবং প্রত্যেকটা স্কুলই আপনার নাম হোক অনামই হোক একই কাজ করে যাচ্ছে, জাস্ট ফর দ্য সেক অফ টুইস্ট, যেটা বলে টুইকিং দি রুলস, কিন্তু যেটা ভুল। তো সুতরাং আপনারা ওটা নিয়ে একদম ক্লিয়ার থাকুন যে আপনারা যেতেই পারেন, এবং কারোর কোনো ক্ষমতা নেই, পুলিশেরও কোনো এখতিয়ার নেই যে আপনি স্কুলেই যাচ্ছেন বলে আপনার কাছে কোনো মামলা দেবে। যদি দেয়, ইউ ক্যান ইজিলি চ্যালেঞ্জ ইট। তো এটাই বলবো। আচ্ছা, আরেকটা জিনিস আপনাকে যখন পেয়েছি অরিজিৎদা জিজ্ঞেস করি, অনেকে কমপ্লেন করেন এসে
যে তাদের ওয়াইফরা বাচ্চাকে স্কুলে পড়াচ্ছিল, তো স্কুলে ছাড়িয়ে অন্য স্কুলে, এবং হ্যাঁ। তাদের ওয়াইফদের বাপের বাড়ির টাইটেল দিয়ে দিয়েছেন, এই বাবার হ্যাঁ। টাইটেল হঠাৎ সরিয়ে, মানে হয়তো তার তো তখন আধার কার্ড ভোটার কার্ড কিছু তৈরি হয়, হ্যাঁ। বার্থ সার্টিফিকেটেও নাকি অনেকভাবে নাম চেঞ্জ করে দিয়েছেন। এটা খুব কমপ্লেন আমাদের কাছে। তো এই ক্ষেত্রে কি বলেন আপনি? দেখুন, এই নিয়ে আপনি হয়তো মনে রাখবেন 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার না একটা গাইডলাইন মডিফাই করেছে নাম চেঞ্জের। সেখানে বলেছে কারোর পদবি যদি চেঞ্জ করতে গেলে বাবা মামার দুজনকারই সম্মতি লাগবে, এছাড়া হবে না। তো সরকার নিজের থেকে করছে না, কিন্তু যেরকম হয় সব জায়গায় একটা করে সর্ট অফ করাপশন বা আউট অফ দ্য ওয়ে থাকে। তো এটা সমস্যা, এটা কি সমস্যাটা মানে সঠিকভাবে হবে, এটা কোর্ট ছাড়া সমস্যার সমাধান নেই, এবং এটা করছে। কিন্তু এই যেটা বললাম আপনাকে, এটা বৃহত্তর একটা স্কুলের একটা এজেন্ডার মধ্যে পড়ে, স্কুলেরাও এটাকে নিয়ে নিচ্ছে, হ্যাঁ, উইদাউট ভেরিসিটি। কিন্তু সেটা ভুল। যেমন আমি একটা আরটিআই করেছিলাম শিক্ষা দপ্তরে, বিকাশ ভবনে। আমরা জিজ্ঞেস করেছিলাম যে সিঙ্গেল প্যারেন্টের আপনার ডেফিনিশন আছে কিনা, কী বেসিসে স্কুল অ্যাডমিশন নেয়। কারণ তো গিয়ে বলছে যে আমি একা থাকি, কিন্তু একা থাকি মানে তো সিঙ্গেল নয়। প্রথমত সিঙ্গেল হচ্ছে আপনি লিগালি সেপারেট হয়ে গেলে তবুও বলতে পারেন, কিন্তু সিঙ্গেল হলেও এবং ডিভোর্স হয়ে গেলেও বাবা তো তার ন্যাচারাল গার্জেনই রইল, মাও তার রইল। সুতরাং এটা ভুল, একেবারেই ভুল। এবং সেক্ষেত্রে আমি বলবো তারা যেন স্কুলের সঙ্গে যোগাযোগ করে এবং আপনাদের বা আমাদের সাহায্য নিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করে। তো সেটাই আমরা চাই। আচ্ছা, আরেকটা কথা বলি যে এরকম ক্ষেত্রে ধরুন বার্থ সার্টিফিকেটের নাম চেঞ্জ হয়ে গেছে, মানে বাবা কোনোভাবে খবর হ্যাঁ। পেয়েছেন, তাহলে সেই ক্ষেত্রে তো ওনারা চ্যালেঞ্জ করতে পারে। হ্যাঁ, এটা আপনি হাইকোর্টে চ্যালেঞ্জ করবেন। করা যায়। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কারণ ওই নাম চেঞ্জের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনাকে একটা রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেথস থাকে, এটা কেএমসি হেলথ ডিপার্টমেন্ট মেনটেন করে। ওখানে গিয়ে আপনি যতক্ষণ না চেঞ্জ করছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি লিগালি চেঞ্জ হয় না। ও আচ্ছা, এটা মানে এগুলো আপনাদের শোনা দরকার, কারণ আপনারা অনেকেই এগুলো তো ঠিক জানেন না, মানে আমার মনে হয় এগুলো আপনাদের হয়তো উপকার করবে। এক্স্যাক্টলি। এবং ফার্স্ট স্টেপ হচ্ছে রেজিস্টার যে আছে, ওখানে একটা রেজিস্টার আছে অফ বার্থ অ্যান্ড ডেথ, উনি যদি সম্মতি দেন, এবং উনি চট করে দেবেন না, ঠিক আছে, দিলে তবেই নামটা চেঞ্জ হবে। ও, এগুলো তো খালি এফিডেভিট করে কিন্তু হবে না। Exactly. আমাদের একটা আইডিয়া আছে যে ফার্স্ট ক্লাস এফিডেভিট করে দিলে চেঞ্জ হয়ে গেল, সেটা নয়। আচ্ছা, এটাতে ধরুন আপনাদের এই যে ডাইরেক্টিভটা, তো হ্যাঁ। এটাতে কি মনে হয় যে আরো এমন কিছু মানে হলে, মানে আরো কিছু কি কোনো চেঞ্জেসের সম্ভাবনা আছে, যেটা করলে যে মানে গার্জিয়ান যারা, মানে বাবাদের ক্ষেত্রে আমি বলছি, হ্যাঁ। আর একটু ভালোভাবে উপকার হতো, বা আপনাদের কি আরো কিছু চেঞ্জেসের কথা আপনারা ভাবছেন? হ্যাঁ, দেখুন, কোনো কিছু জিনিস তো পারফেক্ট হয় না। আমিও এটা পড়ে ভেবে অনেক দেখেছি। যেমন ধরুন, একটা এখানে গাইডলাইনটা ভালো করে অ্যাড্রেস করা নেই, সেই জিনিসটা সমস্যাটা হচ্ছে দেখবেন যখনই দাম্পত্য ঝামেলা হচ্ছে। ধরুন আমি বাংলায় থাকি, বাবা বাংলায় থাকে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইফরা করে, এবং ওয়াইফের হয়তো নিজের বাড়ি অন্য জায়গায় ছিল, আচ্ছা। অন্য স্টেটে এসেছে। ওরা কি করে, অন্য স্টেটের ঠিক নিয়ে চলে যায়। আচ্ছা। এই যে চলে গেল, তাহলে বাবার একটা হিউজ ঝামেলা হলো, কারণ তখন মামলাটা করতে হচ্ছে অন্য স্টেটে। state। ধরুন রাজস্থানে থাকে, এরকম আছে। তো এইখান থেকে বসে রাজস্থানে লড়া, স্পেশালি যারা চাকরিজীবী তাদের পক্ষে খুব ডিফিকাল্ট। এবং এই সব মামলা, স্পেশালি আপনার ডিভোর্স মামলা টামলা আপনি নিজে না করলেও হয়ে যাবে, কিন্তু কাস্টাডি মামলা আপনি নিজে যদি ফলো না করেন, নিজে যদি লয়ারকে না গাইড করেন, অসম্ভব। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিলিফ। তো ওই জায়গাটা আমি এটা চিন্তায় দেখেছি, ওই জায়গাটা কিন্তু স্পেসিফিক্যালি বলা নেই গাইডলাইনে। হ্যাঁ, তো সেটা হচ্ছে একটা, যেটা আমরা পরবর্তীকালে রিভিউ করতে পারি। সেকেন্ড হচ্ছে, ধরুন বিদেশে নিয়ে চলে গেল, হ্যাঁ, এটা তো খুব আমাদের কাছে অনেক আছে, প্রচুর আছে। এবার বিদেশে যে নিয়ে চলে গেলাম, যেহেতু ভারতবর্ষে হেগ কনভেনশনের সিগনেটারি নয়, আমি আর কিছু করতে পারছি না, কোর্টও কিছু করতে পারছে না। সুতরাং আমার মনে একটা ডিফল্ট ক্লজ এখানে দেওয়া উচিত বলে ভালো হতো গাইডলাইনটায়, যে যখন কেসটা হচ্ছে, কেসটা যদি রেজিস্টার হয়ে যায়, তারপরে ওই কোর্টের জুরিসডিকশন থেকে বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না। মানে এটার জন্য আমাকে আর আলাদা ইনজাংশনের জন্য অ্যাপ্লাই করতে হবে না, কারণ এটা যত অ্যাপ্লাই করবেন তত আপনার কোর্ট কেস দিলে হবে। এটা একটা ডিফল্ট ক্লজ হলে ভালো হতো, যে তখনই জাজ মহামান্য আদালত বলে দেবেন যে আমার জুরিসডিকশনের বাইরে আমার ধারা করা যেত, খুব ভালো হতো। আরেকটা হচ্ছে ক্লজ দেওয়া উচিত যে এই যে বিদেশে যদি নিয়ে যাও, তাহলে তোমাকে আমি আদেশ দিলে উইথ কেন্দ্রীয় সরকারের সহায়তায় বা ইন্টারপোল দরকার হলে করে ওনাকে নিয়ে আসতে হবে এখানে। আচ্ছা। হ্যাঁ, এটা আপনি মনে রাখবেন যে একটা ভিক্টোরিয়া বাসু কিছুদিন আগে কেস হ্যাঁ, করেছিলেন, তো যেটা হ্যাঁ, রাশিয়ায় নিয়ে চলে গেছে। এবার আপনি তো আনতে পারছেন না,
যেহেতু উনি কনসালটেন্ট এর আন্ডারে চলে গেছে, তো ওই জন্য একটা মুশকিল হয়েছে, তো সেরকম অনেক হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এই যে ধরুন এই যে নির্দেশিকাগুলো হয়েছে, তো হ্যাঁ। এগুলো তো ধরুন আমরা যারা এগুলো নিয়ে কাজ করছি বা আপনারা যারা আছেন সবাই আমরা জানি, হ্যাঁ। কিন্তু এখনো জেনারেল পাবলিকের মধ্যে তো খুব একটা অ্যাওয়ারনেস নেই, তাহলে তার জন্য আমরা কি করব? আমাদের এটা একটা কোনো জায়গায় প্রথমত একটা সভা করা উচিত, এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সেমিনার করা উচিত, যেখানে এই গাইডলাইনের এক একটা অ্যাসপেক্ট আছে, তো কোনোটা লিগাল অ্যাসপেক্ট আছে, কোনোটা ক্রিমিনাল অ্যাসপেক্ট আছে, কোনোটা সিভিল অ্যাসপেক্ট আছে, কোনোটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট আছে, যেটা আমরা কভার করেছি। এরকম একটা এরিয়া থেকে এক একজন বিশেষজ্ঞকে আনা উচিত, প্রথমে গাইডলাইনটা তাদের কাছে পৌঁছে তারা একটু স্টাডি করুক, দিয়ে আমাদের একটা সভা করা উচিত, সেখানে অ্যাওয়ারনেস সেশনে আমাদের জনসাধারণকে এটা বলতে হবে, এবং যতটা এটা করবে মিডিয়া যদি কভার করে আরো বেশি করে এবং আরো এটা হয়, তবেই এটা প্রচার হবে। এবং মানে সমস্ত বার কাউন্সিলে দেওয়া, তারপরে মনে হয় না গভর্নমেন্টের কাছেও একটু পৌঁছানো। সরকারকে আমরা অলরেডি পৌঁছেছি, বলেছি, কিন্তু বা এবার এটা তো দেখতে আপনাদের হবে। আমার মনে হয় প্রত্যেক স্কুলেও একটু দেওয়া উচিত হ্যাঁ। না, কারণ যেহেতু আপনি বলছেন না স্কুলের থেকে প্রত্যেকেই, অনেক সময় প্রত্যেকেই। এটা হচ্ছে, হ্যাঁ। কারণ এটার আমার যেটা মনে হয় এই বিএনএসএস এর মতোই এটারও তো Yes. জেনারেল অ্যাওয়ারনেসটা খুব Yes, দরকার। এটা এবং এটা মাস স্কেলে দরকার, মাস স্কেলে নাহলে তো ইউটিলিটিটা আসবে না, ইউটিলিটি করতে মানুষ হবে। যারা এটার ভুক্তভোগী তারাই এখনো খুব হ্যাঁ। ভালো করে জানেন না, জানেন না। আমরা অ্যাওয়ারনেসটা হ্যাঁ। সবার আগে ওই জন্য দরকার। আমরা একটা ওই ব্যাকগ্রাউন্ড মেটেরিয়াল তৈরি করছি ইম্পর্টেন্ট পয়েন্টস দিয়ে, যেগুলোকে আমরা বলতে পারবো এবং দরকার হলে হ্যান্ডবিল বা কিছু করে আমরা দিতে পারবো। আর ধরুন এই যে আজকে বুক ফেয়ার হচ্ছে, এটা হ্যাঁ, হচ্ছে সেখানে হ্যাঁ, সব দিতে দেওয়া পারবো, হবে। প্লাস আমরা আমাদের ওয়েবসাইটেও দেবো। আপনারা মোটামুটি শুনলেন, কারণ আমাদের তো সময় খুব বেশি থাকছে না, অল্প সময়ের মধ্যে যেটুকু বলতে পারি দরকারি কথাগুলো। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাদের জানাবেন, আর দরকার হলে আমরা অরিজিৎদাকে আরেকদিন যদি আনতে পারি দেখবো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলো করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো অরিজিৎদার কাছে পৌঁছে দেবার। আমার মনে হয় আজকে একটা খুব দরকারি আলোচনা হলো। আর একটা আপনাকে ইন্টারভিউ করছি, এটা বলা হয়নি হয়তো, সেটা হচ্ছে রিগার্ডিং মেনটেনেন্স। এই গাইডলাইনে একটা চাইল্ড কাস্টাডি এফিডেভিট দেওয়ার ব্যাপার আছে। অনেকে সেটা ভুল করে ভাবছে যে এটার ক্ষেত্রে আমার মেনটেনেন্সের বিপদ হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা এটা দিয়েছি কারণ এটা একটা বিদেশি থেকে নেওয়া হয়েছে। এটা একটা অ্যামিকাস কর্ণাটক হাইকোর্টের ওনার রিকমেন্ডেশন ছিল, এবং এখানে কিন্তু গাইডলাইনে একটা জায়গায় পরিষ্কার বলা আছে যে আমার মেনটেনেন্স, আমার কি ক্ষমতা, সেটার ওপর কিন্তু আমার অ্যাক্সেস টু দ্য চাইল্ড কখনোই নির্ভর করবে না, এটা পরিষ্কার বলা আছে। তো খুবই আমার মনে হয় আজকে একটা জরুরি আলোচনা হলো, আশা করি আপনারা সবাই শুনছেন বা শুনবেন। কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। আর আজকের এপিসোডটা তো এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। আমাদের সাবস্ক্রাইব করবেন অল বেঙ্গল মেন্স ফোরাম, সাবস্ক্রাইব করবেন বাংলা হান্ট, তাহলে এরকম আরও অনেক দরকারি জিনিস জানতে পারবেন। আমি চেষ্টা করছি এই পডকাস্টগুলোকে একটা অ্যাওয়ারনেস, একটা মানে যাতে আপনারা সবাইকে সব কিছু জানতে পারেন, এরকম একটা পডকাস্টের মধ্যে সীমাবদ্ধ রাখার। নিশ্চয়ই আবার দেখা হবে আমাদের পরবর্তী পর্যায়ে, আবার এমন একজন মানুষের সঙ্গে যিনি আবার একটা নতুন বিষয়ে আপনাদের আলোকপাত করবেন। কেমন? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্পন্সররা বা অ্যাসোসিয়েটরা, তাদের কথা একটু বলবো। রয়েছেন মুখরোচক, কেসি দাস, ভূতের রাজা দিল বর, স্কিন বি, সানফ্লাওয়ার এবং আরবিআর স্কিলস একাডেমি। সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞ বাংলা হান্টের কাছে, তাদের সমস্ত সদস্য এবং কর্মীদের কাছে। সাবস্ক্রাইব করবেন, আবার বলছি, অল বেঙ্গল মেন্স ফোরামের ইউটিউব এবং বাংলা হান্টের ইউটিউব। সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।